যেটা পড়বো সেটা হচ্ছে গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ, symbolic representation of galvanic cell। ঠিক আছে, এবার আমরা কি জানি যে একটা গ্যালভানীয় কোষ, তাই তো? তাহলে আমরা কি জানি যে একটা গ্যালভানীয় কোষ, ঠিক আছে, কি হয়, দুটো তড়িৎদ্বার নিয়ে গঠিত হয়, তাই তো? দুটো তড়িৎদ্বার নিয়ে গঠিত হয়। এই যে একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোড নিয়ে গঠিত হয়, ক্লিয়ার হলো তো? আর এই অ্যানোড বা ক্যাথোড মানে এই দুটো তড়িৎদ্বারকে আমরা কী করি, যে উপযুক্ত তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের দ্রবণে আংশিক নিমজ্জিত অবস্থায় রাখি, তখন সেটাকে অর্ধকোষ বলা হয়। ক্লিয়ার হলো? অর্ধকোষটা কি? সাংকেতিক প্রকাশ করবো তো, তার মানে অর্ধকোষের সাংকেতিক প্রকাশ করব, মানে অলরেডি পড়েছি, তাও এটাকে আমরা একবার দেখে নেব। তাহলে অর্ধকোষ হচ্ছে যে আমরা এই যে তড়িৎদ্বার দুটো নিচ্ছি না, সেই তড়িৎদ্বারকে তাদের উপযুক্ত তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্যে আমরা কী করব, আংশিক নিমজ্জিত অবস্থা রাখবো, তখন সেটার টোটাল সিস্টেমটাকে আমরা কী বলবো, অর্ধকোষ বলা হয়। তাহলে অর্ধকোষ হচ্ছে কি, উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য, উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, ঠিক আছে, দ্রবণ সহ, এগুলো আর বলার কি, জিঙ্ক সালফেট, কপার সালফেট, তাই তো? এই যা দ্রবণ সহ প্রত্যেকটি তড়িৎদ্বারকে কি বলা হয়, অর্ধকোষ। ঠিক আছে, তাহলে গ্যালভানীয় কোষকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যানোড আর ক্যাথোড। মানে অ্যানোড বলতে এটাকে আমরা কী বলবো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জারণ অর্ধকোষ, এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ, তাই না? অ্যানোড মানেই তো এটা হচ্ছে কি জারণ অর্ধকোষ, আর ক্যাথোড হচ্ছে কি বিজারণ অর্ধকোষ। ক্লিয়ার হলো? এবার এদেরকে আমরা কিভাবে প্রকাশ করব, সেটা আমরা আইইউপিএসি যে নিয়মটা বেঁধে দিয়েছে, সেই আইইউপিএসি নিয়ম থেকে আমরা গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশটা শিখব। তার কতগুলো নিয়ম আছে, ঠিক আছে তো, আইইউপিএসি প্রথা অনুযায়ী, তো সেটাই আমরা পড়ব। তাহলে আইইউপিএসি প্রথা অনুযায়ী
আইইউসি প্রথা অনুযায়ী গ্যালভানীয় কোষের, ঠিক আছে, সাংকেতিক প্রকাশের জন্য, গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশের জন্য কতগুলো নিয়ম, ঠিক আছে, নিয়মাবলী আমরা লিখবো না, বলে বুঝিয়ে নেব, এটা লেখার দরকার নেই, অযৌক্তিক, ঠিক আছে। সব কিছু তো লিখে মুখস্থ করতে হবে, সে অনেক কিছু পড়েও মুখস্থ করতে হয়। 1 নম্বর, ফার্স্ট আমরা জারণ অর্ধকোষ, তারপর আমরা বীজাণু অর্ধকোষটা দেখব। এবার গ্যালভানীয় কোষ প্রকাশ করার জন্য, ঠিক আছে, যেমন এখানে গ্যালভানীয় কোষ প্রকাশ করব, তো বাঁ দিক আর ডান দিক, বাঁ দিকে থাকবে জারণ অর্ধকোষ আর ডান দিকে থাকবে বীজাণু অর্ধকোষ। তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে, বাঁ দিকে হচ্ছে জারণ অর্ধকোষ আর ডান দিকে হচ্ছে বীজাণু অর্ধকোষ লেখা হয়, ঠিক আছে। তো কি বললাম, বাম দিক লেফট হ্যান্ড সাইড, এখানে থাকবে জারণ অর্ধকোষ, ঠিক আছে। তো যেটাকে আমরা কি বলি, অ্যানোড, এই যে লিখে দিয়েছি দেখো, অ্যানোড, বারবার যেন বলতে না হয়। আর ডান দিকে কি থাকবে, বিজারণ অর্ধকোষ, এই ক্লিয়ার হলো। আর মাঝে আমরা সলবিজ করব, সেটাও বলে একবারে বলে দিলাম। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখব, বাঁ দিকে জারণ অর্ধকোষ, জারণ অর্ধকোষকে কীভাবে প্রকাশ করব। তো ফার্স্ট আমরা দেখব এই যে জারণ অর্ধকোষ, ঠিক আছে, এই জারণ অর্ধকোষকে আমরা কিভাবে প্রকাশ করব। এইভাবে লেখা দরকার নেই, আমি জাস্ট নিয়ম বলছি তো, তাই এটা লিখে দিচ্ছি। তো জারণ অর্ধকোষ লেখার নিয়ম হচ্ছে, প্রথমে ধরে নাও জিঙ্ক সালফেট, হ্যাঁ, এটা একটা জারণ অর্ধকোষ, অর্থাৎ জিঙ্ক দণ্ডকে, এই তো একটা ছবিটা যদি বানাই, দেখে নাও, এই দেখো ছবি, এই ধরনের জিঙ্ক দণ্ড, তাই তো, এই জিঙ্ক দণ্ডকে তারই আয়ন আছে এরকম একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থা রাখা হয়, তাই তো, এই যে আংশিক 1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণ আছে, ঠিক আছে। আর এটা হয়ে গেল তোমার, ধরে নাও জিঙ্ক দণ্ড আছে, তো জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণের আংশিক নিমজ্জিত করে এটা জারণ অর্ধকোষ হয়, আমরা অলরেডি জেনে এসেছি। তো দ্রবণের মধ্যে কী থাকে, Zn+2 আয়ন থাকে, ঠিক আছে, যেটা অর্ধকোষ বিক্রিয়া অংশগ্রহণ করে, ক্লিয়ার হলো। তো জারণ অর্ধকোষ বিক্রিয়া অংশগ্রহণ করবে। তো ফার্স্ট হচ্ছে জিঙ্ক দণ্ডের জিঙ্ক সংকেতটা লিখতে হবে। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। ইন্টারাপশান, পড়ানোর মধ্যে ইন্টারাপশান। কি দাঁড়ালো, জারণ অর্ধকোষকে কিভাবে সংকেতে প্রকাশ করবো, তাই তো। তো প্রথমে ধাতুর নাম সংকেত লিখতে হবে, জিঙ্ক, ক্লিয়ার হলো। তো বাঁ দিকে আমরা প্রথমে কি লিখব, তোমার ধাতুর সংকেত লিখব, ঠিক আছে। এবার সেই ধাতুকে দেখো, যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় রাখা হয়, এবং জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় রাখা হয়েছে, দিয়ে ধাতুর সংকেত লেখার পর জিঙ্ক সালফেটের সংকেত লিখব, ঠিক আছে। তো এবার দেখো, ধাতু হচ্ছে কঠিন দশায় আছে, আর জিঙ্ক সালফেট দ্রবণটা তরল দশায় আছে, দ্রবণ দশায় আছে, দুটো দশা আলাদা। তো দুটো দশাকে আলাদাভাবে বোঝানোর জন্য দেখো, আগের দিন আমি বলেছিলাম এরকম একটা স্ল্যাশ দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে উলম্ব রেখা, ঠিক আছে।
এইভাবে প্রকাশ করব, জিঙ্ক, জিঙ্ক সালফেট। হলো, খুবই সহজ। এবার অনেক সময় কি করা হয় যে জিঙ্ক লিখে জিঙ্ক সালফেট না লিখে এবার জিঙ্ক সালফেটের মধ্যে Zn+2 আয়নিত তড়িৎদ্বারের অর্ধকোষ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাই তো? যেটা মানে কি বলে অর্ধকোষ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেই আয়নটাকে লিখতে হয়। তাই জিঙ্ক লিখে এরকম একটা উল্লম্ব রেখা দেবো, দিয়ে Zn+2 দেবো, হয়েছে। এইভাবে প্রকাশ করব। এবার বলছে এটা আবার 3 নম্বর নিয়মে চলে গেল, যে এটা 3 নম্বর নিয়মে চলে আসলো, বুঝলো তো? তাহলে প্রথম হচ্ছে বাম দিকে জারণ অর্ধকোষ আর ডান দিকে হচ্ছে বিজারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষ কীভাবে লিখব? প্রথমে ধাতুর নাম, ধাতুর সংকেত, তারপরে ধাতুকে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় রাখা হয় সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংকেত লিখতে হবে, এবং দুটো যেহেতু আলাদা দশায় আছে তাই তাদের মধ্যে এরকম উল্লম্ব রেখা দিয়ে দশা দুটোকে আলাদা করে বোঝানো হয়। এবার 3 নম্বর নিয়মে যেটা বলছে সেটা হচ্ছে যে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে পুরোপুরি না লিখলেও চলবে, পুরো সংকেত না লিখলেও চলবে, শুধুমাত্র সেই আয়নটার সংকেত লেখা যেতে পারে যেটা তোমার তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণ বিক্রিয়া করছে, বোঝা গেল তো? এইটা। আবার দেখো, যদি এনি আদার ইনফরমেশান থাকে, যেমন ধরে নাও 1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণ নিয়েছি, তো এই যে 1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণটা নিয়েছি এইটাকেও আমরা প্রকাশ করতে পারি। কীভাবে প্রকাশ করতে পারি? সেটা হচ্ছে এই জিঙ্ক লিখলাম, যে Zn+2 লিখলাম, যে ডান দিকে ব্র্যাকেট দেবো, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে তোমার 1 মোলার লিখবো, দেখো বুঝতে পেরেছো তো? বা কীভাবে লেখা যায়? এই জিঙ্ক লিখবো, Zn+SO4 লিখবো, দিয়ে ব্র্যাকেটে 1 মোলার, এইভাবে। বোঝা গেল তো? তাহলে আমরা এইভাবে জারণ অর্ধকোষকেও প্রকাশ করতে পারি। একইভাবে ধরে নাও হাইড্রোজেন তড়িৎদ্বারকে দেখে নাও, যদি হাইড্রোজেন তড়িৎদ্বার তো যদি জারণ অর্ধকোষ হিসেবে কাজ করে, মনে করে দেখো পড়িয়েছিলাম হাইড্রোজেন প্ল্যাটিনাম তার ছিল, তার মধ্যে প্ল্যাটিনাম ব্ল্যাক ছিল, দিয়ে তার মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস সাপ্লাই করছিলাম, এবং যে দ্রবণের মধ্যে নিমজ্জিত করছিলাম তার মধ্যে H+ আয়ন ছিল HCl, তাই তো? সেটাকে আমরা কীভাবে লিখি দেখো তো, আরেকটা উদাহরণ। এই প্ল্যাটিনাম মনে করে দেখো, আমরা তো লিখেছি এই হচ্ছে প্ল্যাটিনাম, আলাদা দশায়, কঠিন দশায়, তার মধ্যে কী ছিল বলো তো? হাইড্রোজেন গ্যাস ছিল H2। ডান দিকে ব্র্যাকেট করে 1 ATM লিখে দিলাম। কোন অবস্থায় ছিল এটা? 1 ATM ছিল। সেটাকে আবার একটা উল্লম্ব রেখা দিয়ে ভাগ করে দিলাম, কারণ সেটাকে আমরা HCl দ্রবণের মধ্যে 1 মোলার HCl দ্রবণের মধ্যে যদি করি, তাহলে HCl থেকে কী আসে? H+ আসে, H+ থেকে 1 মোলার। H+ থেকে তো এটাকে HCl লেখা যেতে পারে, কী লেখা যেতে পারে? এই প্ল্যাটিনাম, এই হাইড্রোজেন, এই 1 ATM প্লাস চিহ্ন দিলাম, এইভাবে HCl লিখে 1 মোল লেখা যেতে পারে। বোঝা গেল? এইভাবে আমরা জারণ অর্ধকোষকে প্রকাশ করতে পারি, এটা আমরা বাঁ দিকে লিখব। এবার বিজারণ অর্ধকোষ কীভাবে প্রকাশ করব? অর্থাৎ অর্ধকোষটা যদি বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই তড়িৎদ্বারটা যদি বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কোনো গ্যারেন্টি নেই যাকে আমরা বিজারণ অর্ধকোষ বলছি বা যাকে আমরা ক্যাথোড হিসেবে ধরছি সেটা ক্যাথোডই হবে সবসময়, বোঝা গেল তো? সেটা আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে তাদের প্রমাণ বিজারণ বিভবের মান দেখেই কিন্তু আমরা বলতে পারবো, ঠিক আছে? সেই জায়গাটাও আমরা আসছি, বুঝতে পেরেছো তো? এটাও যেন মনে থাকে। নেক্সট যে পয়েন্ট আমরা পড়বো সেটাকে আমরা 3 নম্বরের মধ্যেই রাখি, সেটা হচ্ছে তোমাদের, ঠিক আছে? আরেকটা ভিডিও বানিয়ে দেবো, তারপর তোমাদেরকে রোববার থেকে পড়াবো, তখনই এতটা করিয়ে দেবো আমি। 3 নম্বর পয়েন্টটা কী লিখবো? এবার হচ্ছে বিজারণ অর্ধকোষ, ঠিক আছে? বিজারণ অর্ধকোষ, এই যে
তা বিজারণ অর্ধকোষকে কীভাবে প্রকাশ করব? ঠিক আছে, বিজারণ অর্ধকোষকে আমরা কীভাবে প্রকাশ করব বলো? তা বিজারণ অর্ধকোষকে আমরা কীভাবে প্রকাশ করব? প্রথমে যেমন ধরো কপার সালফেট, আমি জাস্ট ধরে নিচ্ছি, হ্যাঁ। এখানে আমি যে ড্যানিয়েল সেলের কথা আমার মাথায় চিন্তা করছি সেটা হচ্ছে জিঙ্ক সালফেটকে জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে আংশিক নিমজ্জিত করে, কপারকে কপার দণ্ডকে আংশিক নিমজ্জিত করে তাকে সল্ট ব্রিজের মধ্যে দিয়ে সংযোগ করে ড্যানিয়েল সেলটা তৈরি করা, হ্যাঁ। এইটা আমার মাথায় চলছে। এই ধরনের একটা কপার দণ্ড আছে, এই যে এই কপার দণ্ডকে আমরা কি করব, এই কপার সালফেট দ্রবণের মধ্যে নিমজ্জিত করব 1 মোলার। এই যে তাহলে এই দ্রবণের মধ্যে কি থাকবে, কপার প্লাস 2 আয়ন থাকবে। আর এই কপার প্লাস 2 আয়নে কি হয়েছে, বিজারণ অর্ধকোষ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো এখানে কি করতে হয়, প্রথমে ধাতুর সংকেত লিখতে হয় না, প্রথমে ধাতুকে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করা হয় তার সংকেত লিখব। আয়টা পুরোটা লিখবো, আর নাহলে যে আয়নটা কি বলে বিজারণ অর্ধবিক্রিয়ায় অংশগ্রহণ হচ্ছে তার সংকেত লিখবো। কি লিখবো, কপার সালফেট। এবার 1 মোলার আছে, তো এটাকে আমরা ডান দিকে 1 মোলার লিখব, যেটা আগের কানি দিয়ে এরকম দশা চেঞ্জ হচ্ছে বলে এটা এইভাবে একটা উলম্ব রেখা দেবো, দিয়ে কপার লিখব। এই যে এবার কপার সালফেটকে আমরা কীভাবে লিখতে পারি, Cu+2 এও লিখতে পারি, দিয়ে 1 মোলার। এবার দশা পরিবর্তন হচ্ছে, দিয়ে এভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, এবার ধরে নাও এখানে ক্লোরিন নিয়েছো তুমি, প্ল্যাটিনাম তৈরিতে একদম হার্ড ইলেকট্রনের মতো, হ্যাঁ। ক্লোরিন আছে এবং দ্রবণের মধ্যে HCl আয়ন আছে 1 মোলার। সেটাকে কীভাবে লিখবো, তা প্রথমে তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ এবার ক্লোরিনের সঙ্গে যদি HCl থাকে তাহলে Cl মাইনাস আয়ন তোমার অর্ধকোষ বিক্রিয়া অংশগ্রহণ করে। কে অংশগ্রহণ করে, Cl মাইনাস আয়ন। ঠিক আছে, তো তাহলে প্রথমে লিখবো Cl মাইনাস আয়ন, কারণ ওটাও 1 মোলার আছে, 1 মোলার। যে দশা পরিবর্তন যদি উলম্ব রেখা দেবো, যে Cl2 লিখবো, এটা যেহেতু 1 অ্যাটমসফিয়ারে আছে, এই 1 atm। ঠিক আছে, এবং ক্লোরিনকে তোমার প্ল্যাটিনাম তারের প্ল্যাটিনাম ব্ল্যাকের মধ্যে দিয়ে তো করা হয়, কেন কি কারেন্ট ফ্লো করতে গেলে তো একটা কোনো পরিবাহী তারের দরকার পড়ে, সেটা হচ্ছে প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম এই দেখো। এবার যদি এটা তুমি HCl নাও, তাহলে আমরা এটা কি লিখতে পারি, HCl, Cl2 এরকম করে। ঠিক আছে, এবার মনে করে দেখো তো, দুটো অর্ধকোষ বিক্রিয়া এখানে আছে কিনা জানি না, তোমাদের ছবিটা দেখানোর চেষ্টা করি, যদি থাকে তো আছে মনে হয়, হ্যাঁ। ওই দেখি, হ্যাঁ এই দেখো, এটা আমি বানাচ্ছিলাম সাংকেতিক প্রকাশ। এবার দেখতে পাচ্ছ দুটো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে আমরা এই সল্ট ব্রিজের মাধ্যমে সংযোগ স্থাপন করেছি, তার মানে তো সেল কমপ্লিট হবে না। এটা এটা দেখো চাবিটা খোলা আছে, এটা হচ্ছে মুক্ত বর্তনী। যেই এই চাবিটা বন্ধ করে দেবো তাহলে এটা যুক্ত বর্তনী হয়ে যাবে, তখন তড়িৎ প্রবাহ শুরু হবে। এটা কোথায় চলে যাচ্ছে বলো তো, তড়িৎ চালক বলের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাই ছবিটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো আমরা এইভাবে অ্যানোড তড়িৎদ্বার বিভব পেয়েছিলাম, ক্যাথোড তড়িৎদ্বার বিভব পেয়েছিলাম, হয়েছে। আর কী দেখছিলাম, অ্যানোড থেকে ক্যাথোডিকে তোমার হচ্ছে ইলেকট্রন প্রবাহ হয়। এখানে ধর ইলেকট্রন প্রবাহ লিখেছি, ভুল লিখেছি, এটা ইলেকট্রন প্রবাহ না, এটা তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, তো ক্যাথোড থেকে অ্যানোড থেকে, বোঝা গেল? হয়েছে, মনে রাখবা, যেহেতু ক্যাথোড থেকে অ্যানোড দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা ক্যাথোডের বিভব বিজারণ বিভব হবে উচ্চ বিভব, আর অ্যানোডের বিজারণ বিভব হবে কি তোমার নিম্ন বিভব। বোঝা গেলো তো, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে তড়িৎ প্রবাহ হয়। বিভব পার্থক্য আছে, তাই তো এই দেখো বিভব পার্থক্য আছে। তো বিভব পার্থক্য থাকার জন্য কি হয়, কারেন্ট উৎপন্ন হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। তো এই যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে, এর পেছনে একটা বল কাজ করছে, এই বলকে আমরা কি বলি, তড়িৎচালক বল। এবং এটা কখন পরিমাপ করি, মুক্ত বর্তনী যখন থাকে। বর্তনী যখন মুক্ত থাকবে এই অবস্থায়, এই যে গ্যালভানীয় কোষ আমরা একে বলেছি, এই গ্যালভানীয় কোষের মধ্যে যে বিভব পার্থক্য তাকে কি বলা হয়, তড়িৎচালক বল বলা হয়। এগুলো তো আমরা পড়েছি, বোঝা হলো তো, ক্লিয়ার হলো তো? কি বললাম, কোথায় ছিলাম, যে দুটো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের
মধ্যে সংযোগ স্থাপনের জন্য আমরা এরকম সল্ট ব্রিজ ব্যবহার করি। তো সাংকেতিক প্রকাশের ক্ষেত্রে সল্ট ব্রিজকে আমরা কী করব, দুটো উলম্ব রেখা, মাঝে দুটো উলম্ব রেখা দেবো, হ্যাঁ, এরকম দুটো উলম্ব রেখা দিয়ে বোঝাবো। ঠিক আছে, কীভাবে? এই দেখো, জিঙ্ক সালফেট, এই যে 1 মোলারই নাও, দিয়ে এরকম মাঝে দেখো সল্ট ব্রিজ দিয়ে কপার সালফেট দিয়ে এরকম কপার, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তাহলে এইভাবে প্রকাশ করবো। এটা এখানে তড়িৎ বিশ্লেষকে ফুল আকারে লিখেছি, তো এভাবে লেখা যেতে পারে জিঙ্ক Zn+2 1 মোলার, কপার +2। বুঝতে পেরেছি? এখানে আরও দু একটা উদাহরণ দিয়ে তুলে ধরি জাস্ট প্র্যাকটিসের জন্য। বই যেগুলো দেওয়া থাকে তুলে দেবো, প্রশ্নগুলো তোমরা সলভ করবা। বুঝতে পেরেছ? কপার সালফেট, এটা দেখো, এবার এটা জারণ অর্ধকোষ হয়ে গেল। ঠিক আছে, তো C1 লিখলাম, C1 মানে যে কোনো গাঢ়ত্ব হতে পারে, হ্যাঁ, মাঝে সল্ট ব্রিজ। দেখো সিলভার নাইট্রেট নিয়েছে, ব্র্যাকেটে C2 লিখেছে, আর এর গাঢ়ত্ব আলাদা, দিয়ে সিলভার। এটা আগেরটা দেখো, কপার সালফেট দ্রবণটা, কপার সালফেট তড়িৎদ্বারটা দেখো ক্যাথোড হিসেবে কাজ করেছিল, কিন্তু কপার সালফেট তড়িৎদ্বারটা এখন দেখো অ্যানোড হিসেবে কাজ করছে। লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছো? তো এটা আমরা কীভাবে লিখতে পারি? Cu+2, Cu+2, C1 সল্ট ব্রিজ, Ag+, দেখলে? বুঝতে পারলে? ঠিক আছে, তো এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে প্রথম যেটা কপার সালফেট তড়িৎদ্বারটা প্রথমে ক্যাথোড হিসেবে কাজ করছিল, এখন সেটা দেখো অ্যানোড হিসেবে কাজ করছে। সেটা ডিপেন্ড করছে যে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কী। বোঝা গেল? তো গ্যালভানীয় কোষের অ্যানোড ও ক্যাথোড শনাক্তকরণ, তো গ্যালভানীয় কোষের অ্যানোড আর ক্যাথোড শনাক্তকরণ করব। গ্যালভানীয় কোষের অ্যানোড ও ক্যাথোড শনাক্তকরণ, অ্যানোড আর ক্যাথোড শনাক্তকরণ করব গ্যালভানীয় কোষে। ঠিক আছে, তো কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে সেটা জানতে গেলে আমাকে ওই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান ছিল না, তখন আমাকে ধরে না দুটো প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান দিয়ে দেবে, অর্থাৎ প্রমাণ বিজারণ বিভবের মান দিয়ে, যার বিভবের মান বেশি হবে, আমরা বলেছি, সেটা বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাহলে সেটা ক্যাথোড হিসেবে কাজ করবে। আর যার বিজারণ বিভবের মান কম হবে সেটা তোমার অ্যানোড হিসেবে কাজ করবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। আমাদের চিরাচরিত যে উদাহরণ সেটাই নেব, E0 Zn+2 Zn, এবার সংখ্যাটা বুঝতে তো বিজারণ বিভবের জন্য বিজারণ বিক্রিয়া দেখানো হচ্ছে, এর মানটা দেখো বলে দিয়েছি, -0.76 ভোল্ট। E0 কপার +2 কপার, এর মান দেখো বলে দিয়েছে +0.34। তা তোমাকে দুটো তড়িৎদ্বারের, ঠিক আছে, প্রমাণ বিজারণ বিভব বা তড়িৎদ্বার বিভব মান দিয়ে দিল, তাই তো?
এবার এখানে দেখতে পাচ্ছি যে কপার প্লাস টু, কপারের বিজারণ বিভবের মান জিঙ্ক Zn+2 Zn এর বিজারণ বিভব মানের থেকে অনেক বেশি। দেখো প্লাস 0.34 ভোল্ট, এটা হচ্ছে -0.76 ভোল্ট। এটার মান অনেক বেশি, তাহলে এইটা অর্থাৎ নিচেরটায় যে এইটা তোমার হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এই তড়িৎদ্বারটা এটা কী হবে, ক্যাথোডে। জাস্ট তোমাদের বোঝার জন্য লিখছি। আর প্রথমটা কী হবে, অ্যানোডে। হয়েছে? তাহলে সাংকেতিক প্রকাশ কী হবে, লেফট হ্যান্ড সাইডে বসবে অ্যানোড আর রাইট হ্যান্ড সাইডে বসবে ক্যাথোড। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী লিখবো, Zn+2 মাঝে সল্ট ব্রিজ। রাইট হ্যান্ড সাইডে লিখবো copper+2 কপার। তাহলে এটা হলো জারণ অর্ধকোষ, এটা বিজারণ অর্ধকোষ। ঠিক আছে, অ্যানোড আর ক্যাথোড, এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। আর লিখলাম না, হ্যাঁ। তাহলে দেখো আমরা এই গ্যালভানীয় কোষ থেকে কতগুলো জিনিস জানতে পারলাম, সেটা তোমাদেরকে একটু লিখিয়ে দেবো। ঠিক আছে, কয়েকটি উল্লেখযোগ্য তথ্য গ্যালভানীয় কোষ থেকে আমরা কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জানতে পারলাম। ঠিক আছে, তো কোষ সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য তথ্য। ফার্স্ট কি, ফার্স্ট যেটা বলছে যে অ্যানোড হলো এই যে মাইনাস দেখতে পাচ্ছ, তো ঋণাত্মক তড়িৎদ্বার, তাই তো, জারণ হচ্ছে। আর ক্যাথোড হলো ধনাত্মক তড়িৎদ্বার, বিজারণ হচ্ছে। স্বাভাবিক ব্যাপার, এই নিয়ে বারবার বলা দরকার নেই, আমরা অলরেডি প্রথম থেকেই দেখছি। ঠিক আছে, তাহলে কোষের সাংকেতিক প্রকাশে কি দেখতে পাচ্ছি, বাম দিকে তোমার হচ্ছে অ্যানোড আর ডান দিকে হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, তো আর যদি পরিবাহীর দিকে, এটা দুটোকে যেমন সল্ট ব্রিজ পরিবাহীর তাতে যুক্ত করা হয়, তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তোমার ইলেকট্রন প্রবাহ হয়, আর ক্যাথোড থেকে অ্যানোড দিকে তড়িৎ প্রবাহ হয়। বোঝা গেল তো? এই তো তিনটে পয়েন্ট, এটা আমরা সংকেত থেকে জানতে পারি। ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে অ্যানোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার, এবং অ্যানোডে কি হয়, জারণ ক্রিয়া ঘটে। হলো, আর ক্যাথোড হলো, বলো, ধনাত্মক তড়িৎদ্বার, আর ক্যাথোডে কি হবে, বিজারণ ক্রিয়া ঘটে। হয়েছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কোষের সাংকেতিক প্রকাশের জন্য, কোষের সাংকেতিক প্রকাশের জন্য আমরা কি করছি, অ্যানোডকে বাম দিকে, ঠিক আছে, আর ক্যাথোডকে আমরা ডান দিকে লেখা হয়। ঠিক আছে, হ্যালো। আর 3 নম্বর হচ্ছে বহিস্থ পরিবাহীর মধ্যে দিয়ে
বহিস্থ পরিবাহীর মধ্যে দিয়ে, ঠিক আছে, বহিস্থ পরিবাহীর মধ্যে দিয়ে কি দেখব, অ্যানোড থেকে ক্যাথোডে, ঠিক আছে, অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ, এই যে, এবং ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি হবে, তড়িৎ প্রবাহ ঘটে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা তড়িৎচালক বল বার করব। একটু আগেই দেখবা ছবি দেখিয়ে আমরা তড়িৎচালক বল ব্যাপারটা একটু আন্দাজ করে নিলাম, এবার একটু লিখে কিছুটা বলে দেবো। ঠিক আছে, গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল। এই পোর্শনটা তোমাদের আমি শেষ করে দেবো, হ্যাঁ, ভিডিওতে। বাকিগুলো তোমাদের বাড়িতে ডেকে নিয়ে বোঝাবো। ইলেকট্রোমোটিভ ফোর্স অফ গ্যালভানিক সেল। বোঝানো অনেক সহজ, এত লিখতে হয় না। তাহলে গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল, ঠিক আছে। তো এবার আমরা তো দেখেছি যে গ্যালভানীয় কোষ কীভাবে গঠিত হয়। দেখো দুটো, এই যে গ্যালভানীয় কোষ, দুটো উপযুক্ত অধোকোষ দিয়ে একটা গ্যালভানীয় কোষ গঠিত হয়। একটাকে অ্যানোড বলি, একটা ক্যাথোড বলি। অ্যানোডে তোমার কি হচ্ছে, জারণ হচ্ছে, ক্যাথোডে তোমার বিজারণ হচ্ছে। বোঝা গেলো তো? এবার ভালো মনে রাখবা যে বিজারণ বিভবের মান যদি দেখি, তো ক্যাথোডের তড়িৎদ্বার বিভবের মান অ্যানোডের তড়িৎদ্বার বিভবের মান অপেক্ষা বেশি। ক্লিয়ার হলো তো? এবং দুটোকে যখন আমরা বাইরের কোনো পরিবাহী তার দিয়েও, যে ছবিটা দেখালাম না, পরিবাহী তার দিয়ে যুক্ত করি, তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কী হয়, তড়িৎ প্রবাহ হয়। ক্লিয়ার হলো তো? হয়েছে। তাহলে তড়িৎ প্রবাহের জন্য তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্যের জন্যই তড়িৎ প্রবাহ হচ্ছে। তো এই তড়িৎ প্রবাহ সঞ্চালনকারী বলকেই আমরা কী বলবো, তড়িৎচালক বল বলবো। আমরা দেখলাম তাকে ছবি রেখে যে মুক্ত বর্তনী যদি থাকে, গ্যালভানীয় কোষে তড়িৎদ্বার দুটোর মধ্যে যে বিভব পার্থক্য তৈরি হচ্ছে, তাকেই আমরা তড়িৎচালক বল বলবো। ক্লিয়ার হলো? এবার এদিকে দেখো, আমরা দেখেছি ক্যাথোডের তড়িৎদ্বার বিভবের মান অ্যানোডের তড়িৎদ্বার বিভব থেকে বেশি। তাই ক্যাথোডের তড়িৎদ্বার বিভব থেকে অ্যানোডের মুক্ত বর্তনীর ক্ষেত্রে ক্যাথোডের তড়িৎদ্বার বিভবের মান থেকে অ্যানোডের তড়িৎদ্বার বিভবের মান যদি বিয়োগ করা হয়, সেখান থেকে আমরা কোষের তড়িৎচালক বল পেয়ে যাবো। ঠিক আছে তো? মানে এর মান হয়েছে, মানে রাইট মাইনাস লেফট, প্রমাণ অবস্থাতেও তাই। তো এই জিনিসটা আমি লিখে দেবো তোমাদের হালকা ফুলকা। বুঝে গেল? বুঝে আনলাম তো, খুব সহজ। তাহলে কি দাঁড়ালো, তাহলে এটা বুঝতে গেলে আমাকে কী বলতে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, ক্যাথোডে তড়িৎদ্বার বিভবের মান, পয়েন্টটা লিখি, ক্যাথোডের, ঠিক আছে, তড়িৎদ্বার বিভবের মান, ক্যাথোডের তড়িৎদ্বার বিভবের মান, ঠিক আছে, অ্যানোডের তড়িৎদ্বার বিভব অপেক্ষা কি হবে, বেশি হওয়ায়, ঠিক আছে, তড়িৎদ্বার দুটিকে, ঠিক আছে, তড়িৎদ্বার দুটিকে বহিস্থ পরিবাহীর মাধ্যমে, ঠিক আছে, যুক্ত করলে, বহিস্থ পরিবাহীর মাধ্যমে যদি যুক্ত করা হয়, তাহলে উক্ত পরিবাহীর
পরিবাহীর মধ্য দিয়ে, হ্যাঁ, উক্ত পরিবাহীর মধ্য দিয়ে ক্যাথোড থেকে অ্যানোড দিকে, ক্যাথোড থেকে অ্যানোড অভিমুখে, ঠিক আছে, অভিমুখে কি হয় বলো? তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ প্রবাহ হয়। ক্লিয়ার হলো? তাহলে এই তড়িৎ প্রবাহের মধ্যে দায়ীকে তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য হয় তার জন্য তড়িৎ প্রবাহ হয়, তাই তো? কী হবে? তাহলে এটা মনে রাখতে হবে যে তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্যের ফলেই কি হয়? তড়িৎ প্রবাহ হয়। এই যে, আর এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে, এই তড়িৎ প্রবাহ সঞ্চারকারী বলকেই আমরা কি বলবো? তড়িৎচালক বল। ঠিক আছে, তড়িৎ প্রবাহ সঞ্চারকারী বলকে আমরা কি বলবো? তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। কি বলবো? তড়িৎ চালক বল, বা এটাকে ইএমএফ, ইএমএফ। এটা কীভাবে বার করব? আমরা দেখলাম, একটু আগে বললাম যে ক্যাথোডের তড়িৎদ্বার বিভব থেকে অ্যানোডের তড়িৎদ্বার বিভবকে আমরা বিয়োগ করব, অর্থাৎ ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের বিজারণ বিভবকে বিয়োগ করলেই আমরা গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল বা কোষ বিভবের মান পাওয়া যাবে। ক্লিয়ার হলো? তো নিয়মটা কি? খুবই সহজ। এটা আবার অঙ্ক করে দেখানো তো দরকারই নেই। তো নিয়মটা হচ্ছে কি? আইইউপিএসি প্রথা অনুযায়ী, ঠিক আছে, আইইউপিএসি প্রথা অনুযায়ী বলো কি হবে? ক্যাথোডের তড়িৎদ্বার বিভব, মানে ওটা নিশ্চয়ই বিজারণ বিভবই হচ্ছে। ক্যাথোডের তড়িৎদ্বার বিভব থেকে কি করব আমরা? অ্যানোডের তড়িৎদ্বার বিভব। তো ক্যাথোডের তড়িৎদ্বার বিভব থেকে অ্যানোডের তড়িৎদ্বার বিভব, সেটাও একটা বিজারণ বিভব। ঠিক আছে, বিয়োগ করলে আমরা কি করব? কি পাবো? গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল। ঠিক আছে তো? বা বলতে পারো কোষ বিভবের মান পাওয়া যায়। বুঝেছে? আলটিমেটলি কি দাঁড়ালো? ই সেল ইকুয়াল টু ই ক্যাথোড বাবারে, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ঠিক আছে, এটাকে কি লিখতে পারি বলো তো? ই রাইট হ্যান্ড সাইডে ক্যাথোড থাকে, মাইনাস ই লেফট। ইজি। রাইট হ্যান্ড সাইডের তড়িৎদ্বার বিভব মাইনাস লেফট হ্যান্ড সাইডের তড়িৎদ্বার বিভব, একক ভোল্ট হবে। ঠিক আছে তো? তাই যে এবার সংজ্ঞাতে যদি যাই, একক ভোল্ট হবে, যেটা বলার কিছু দরকার নেই। তার সংজ্ঞাটা কী হবে বলো? সংজ্ঞাটা আমরা জানি, ঠিক আছে, তাও তোমাদের
খাতা ভরার জন্য লিখে দিচ্ছি সংজ্ঞাটা তড়িৎচালক বলের, মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে, এমনি পড়বে। সংজ্ঞাটা তাহলে কী দাঁড়াবে বলো? সংজ্ঞাটা কী দাঁড়াবে বলো? মুক্ত বর্তনী, এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে। মুক্ত বর্তনী অবস্থায়, মুক্ত বর্তনী অবস্থায় কোনো গ্যালভানীয় কোষের তড়িৎদ্বয়ের বিভব পার্থক্যকেই, ঠিক আছে, ওই গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল, ঠিক আছে, বলে। এবার এটা আমরা প্রমাণ অবস্থাতে পরিমাপ করতে পারি। এটা লিখবো না, হ্যাঁ, মুখে মুখে বলে দেবো, অনেক লিখে দিয়েছি। মুখে বলতে আমার বেশি ভালো লাগে, লিখতে আমার খুব বিরক্ত লাগে। E0 সেল E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, ঠিক আছে, মানে E0 রাইট মাইনাস E0 লেফট। এই যে এটা কি হলো, এটা হচ্ছে প্রমাণ অবস্থায়। তো প্রমাণ অবস্থাতে শর্ত কি, এই যে অর্ধকোষ বিক্রিয়া হচ্ছে সেটা তোমার জারণ অর্ধকোষ হতে পারে বা এটা বিজারণ অর্ধকোষ হতে। তো জারণ অর্ধকোষ বিজারণ অর্ধকোষ বিক্রিয়াতে যারা অংশগ্রহণ করে, যে সমস্ত উপাদানগুলো অংশগ্রহণ করে, তাদের সক্রিয়তা বা সক্রিয় ভর যখন এক হয়, বুঝতে পেরেছো তো শর্তটা হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, গ্যালভানীয় কোষের মধ্যে এই যে জারণ বিজারণ বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, সেই জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানগুলির সক্রিয়তা বা সক্রিয় ভর যখন এক হবে, তখন যে তড়িৎচালক বলের সৃষ্টি হবে, তখন তাকে আমরা কি বলবো, প্রমাণ তড়িৎচালক বল বলবো। এই তো হচ্ছে গল্প, বুঝতে পেরেছো তো? এটা মুখস্থ করার দরকার নেই, এই মানটাই আমাকে বার করতে হবে, এটাই বার করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে, ঠিক আছে, আমরা যেটা পড়বো সংজ্ঞাটা লিখিয়ে দিই নাকি, হ্যাঁ, জায়গাটা পড়ে যাবে। তাহলে যেটা আমরা পয়েন্ট কি বললাম, এই যেটা পয়েন্ট বার করলাম সেটা হচ্ছে কি, গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িৎচালক বল, ঠিক আছে। গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িৎচালক বল, গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িৎচালক বল, ঠিক আছে। কি দাঁড়াবে বলো? গ্যালভানীয় কোষে, ঠিক আছে, সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী, জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানগুলির, ঠিক আছে, বিভিন্ন উপাদানগুলির সক্রিয়তা, এই যে একক হলে ওই কোষে যে তড়িৎচালক বলের সৃষ্টি হয়, ওই কোষে যে তড়িৎচালক বলের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, কোষটির, তাকে আমরা বলবো
কোষটির প্রমাণ তড়িৎচালক বল E0 সেল। বোঝা গেল? এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে কোষ বিক্রিয়ার, ধরে নাও একটা কোষ বিক্রিয়া দেওয়া থাকবে, মানে ধরে নাও এরকম তোমার তড়িৎদ্বার কী বলে বিভবের মান দেওয়া থাকবে, এই যে এরকম তড়িৎদ্বার বিভবের মান দেওয়া থাকবে, সেখান থেকে তোমার কোষ বিক্রিয়া লিখতে হবে, ঠিক আছে, তার সংকেত প্রকাশ করতে হবে, সেখান থেকে তড়িৎচালক বল গণনা করতে হবে। ঠিক আছে? তো তো সেটাই আমরা করব। তাহলে কী লিখব? কোষ বিক্রিয়ার সমীকরণ নির্ণয়, একটাই দেখাবো, বাকি যখন অঙ্ক করবো তখন দেখাবো। কোষের সাংকেতিক প্রকাশ আর হচ্ছে কি কোষের প্রমাণ, ঠিক আছে, তড়িৎচালক বলের গণনা, চালক বলের মানে E0 সেল। ঠিক আছে? কেন কি আমরা যে তড়িৎ আসন সহি দেখেছি না, ওখানে প্রমাণ অবস্থাতে সব মান দেওয়া আছে, বুঝতে পেরেছো তো? এমনি মান বার করা কঠিন, সেটাকে আমরা নার্স সমীকরণ থেকে বার করবো। ঠিক আছে? তো আমরা কী করবো, ধরে নাও তোমাকে আমি আবার সেম ওইভাবেই এগোবো। হ্যাঁ, এই ধরে নাও একটি উদাহরণ দেবো, সহজটাই আমরা তুলে ধরবো। ধরে নাও E0 সেল, কপার +2 কপার, এই তড়িৎদ্বার বিভব মান বলে দেওয়া আছে +0.34 ভোল্ট, তাই তো? এটা দেওয়া আছে। আর জিঙ্কের দেওয়া আছে, দেখো E0 Zn+2 Zn, এর দেখো -0.76 এইটা দেওয়া থাকে। এখান থেকে কোষ বিক্রিয়াটা বার করতে হবে। তাহলে এই যে দেখতে পাচ্ছ, আমরা দেখো প্রমাণ তড়িৎদ্বার বিভব মান থেকে বুঝতে পেরে গেছি কোনটা জারণ কোনটা বিজারণ হবে। ওপরটা যেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়াতে অংশগ্রহণ করবে, এটা জারণ অর্ধবিক্রিয়াতে অংশগ্রহণ করবে। ক্লিয়ার হলো? এই যে বুঝতে পেরেছো তো? ফার্স্ট হচ্ছে তোমাকে অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভব মান দেখে নিতে হবে, দেখে তোমাকে ডিসাইড করে নিতে হবে কোনটা বিজারণ বিভব হবে, কোনটা তোমার কোনটা মানে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কোনটা জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে প্রথমটা দেখতে পাচ্ছি এটা বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এটা জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ক্লিয়ার হলো তো? তার ফার্স্ট কী করবো, আচ্ছা অ্যানোড বিক্রিয়া আগে লিখি। এই উদাহরণটা অনেকবারই তুলে ধরবো, বুঝতে পেরেছো তো? অ্যানোড বিক্রিয়া কী হবে, Zn থেকে Zn+2 এখানে সলিড, এর অ্যাকোয়াস লিখলেও হতো, লিখলাম না, আচ্ছা লিখে দিই সলিড অ্যাকোয়াস। এবার হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, তার মানে তোমাকে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান দেখেই কিন্তু কোষ বিক্রিয়া বানাতে হবে। তো ক্যাথোড বিক্রিয়া কী হবে, কপার +2E দিয়ে হচ্ছে কপার। ক্লিয়ার হলো? এই যে বানালাম, এই যে দিয়ে এটা দুটোকে যোগ করে দাও, তো কোষ বিক্রিয়া হয়ে গেল। এটা কোষ বিক্রিয়া হয়ে গেল। কী হবে বলো, জিঙ্ক সলিড কপার +2 অ্যাকোয়াস। ঠিক আছে? এখানে সব জায়গায় দেখছি উন্মুখী চিহ্ন দিয়েছো গো, আচ্ছা উন্মুখী চিহ্ন দিয়ে দিই, এটাই দেখি হবে Zn+2 অ্যাকোয়াস কপার, সরি তাহলে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব মান থেকে আমরা কোষ বিভাগ করলাম। কোষ বিভাগের সাংকেতিক প্রকাশ বার করো। আগে বাজার যেতে হতো সাংকেতিক, তাহলে কোনটা হবে, লেফট হ্যান্ড সাইড। এটা না লিখলেও চলে, লেফট হ্যান্ড সাইড, আমি জাস্ট নিজের বোঝার জন্য লিখছি। জিঙ্ক Zn+2 কপার +2 কপার হলো। এবার বলবে
3 নম্বর পয়েন্ট হচ্ছে কোষের প্রমাণ তড়িৎচালক বলের মান বার করো। E0 সেল, রাইট লেফট, ক্যাথোড অ্যানোড লিখতে পারতাম, মান বসাও। কী ছিল? 0.34 মাইনাস অফ মাইনাস 0.76 হলো। কত হচ্ছে? 6 4 7 3 10 110 নাকি? 6 4 10 7 3 10 1.10। এই যে এইভাবে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব মান দেওয়া থাকবে, সেখান থেকে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া লিখে, কোষ বিক্রিয়া লিখে সাংকেতিক প্রকাশ করে প্রমাণ তড়িৎদ্বার বিভব মান নির্ণয় করব। এই যে এবার আরেকটা হতে পারে, সেটা হচ্ছে তোমাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে দিয়েছে, ঠিক আছে, সেখান থেকে কোষ গঠন করতে হবে। এগুলি করতে হবে, এখানে এগুলো থেকে অঙ্ক তো তোমার কোষ বিক্রিয়া দিতেও পারে, নাও দিতে পারে, সেখান থেকে কিন্তু এগুলো বার করতে হবে। প্রদত্ত জারণ বিজারণ বিক্রিয়া থেকে কি গ্যালভানীয় কোষ গঠন। এই যে এবার তোমাদের কি দিয়েছে? জারণ বিজারণ বিক্রিয়া বলে দেবে, সেখান থেকে গ্যালভানীয় কোষ গঠন করতে হবে, ঠিক আছে? তা আমরা করি। এই দেখো, কপার 2Ag প্লাস, ওমুখী দিয়ে দিয়েছে যে কপার প্লাস 2 প্লাস 2Ag হলো। এই দেখো গ্যালভানীয় কোষ বিক্রিয়া দিয়ে দিয়েছে। এই যে জারণ বিজারণ বিক্রিয়া, এখানে কোষ গঠন করতে হবে, হয়েছে? তো কোষ গঠন করবো কি? প্রথমে অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া আলাদা করে নিই, ঠিক আছে? ক্লিয়ার হলো কোনটা ক্যাথোড বিক্রিয়া কোনটা অ্যানোড? এটা দেখো, এটা হচ্ছে জারণ হচ্ছে, এটা অ্যানোড হবে, এটা বিজারণ হচ্ছে, তো ক্যাথোড হবে। এখান থেকে আলাদা করি। অ্যানোড বিক্রিয়া, এই কপার সলিড, কপার প্লাস 2 অ্যাকুয়াস প্লাস 2E হলো। এরপর ক্যাথোড বিক্রিয়া 2Ag প্লাস আছে, লেখো 2Ag প্লাস, ব্যালেন্স করার জন্য তো লাগবে, নাহলে Ag প্লাস Ag হচ্ছে, কিন্তু যেহেতু দুটো ইলেকট্রন এখানে বর্জন করেছে, তো তাই দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাই প্রত্যেকটা Ag প্লাস দুটো করে ইলেকট্রন গ্রহণ করবে, তাই 2Ag প্লাস। এসব যেন না বলতে না হয়, হ্যাঁ, এগুলো সহজ। তাহলে এবার গ্যালভানীয় কোষ গঠন করো। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কী হবে? কপার হচ্ছে জারণ, সল্ট ব্রিজ দাও, 2Ag লিখবো না, হ্যাঁ, Ag প্লাস লিখবো, এটা এখানে ব্যালেন্স করার জন্য করছি, কিন্তু গ্যালভানীয় কোষ লিখবো না, Ag প্লাস, ঠিক আছে? ওই যে ফার্স্ট যেটা তোমার একটু নিয়মটা বলে দিই, যে জারণ বিজারণ বিক্রিয়াটা যদি আণবিক আকারে বলে দেওয়া থাকে, তাহলে সেটাকে এইভাবে আয়নীয় আকারে ভেঙে নেবে, ঠিক আছে? তো তারপর সেটাকে দুটো অর্ধকোষ বিক্রিয়াতে ভেঙে নেবে। ক্লিয়ার হলো? তো প্রথমে আণবিক আকারকে আয়নীয় আকারে লিখে নিলে, দিয়ে অর্ধকোষ বিক্রিয়াতে ভেঙে নিলে, জারণ অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, বা অ্যানোড বিক্রিয়া বা ক্যাথোড বিক্রিয়াতে ভেঙে নেবে। এই যে ক্লিয়ার হলো? দিয়ে যেটা জারণ অর্ধকোষ বিক্রিয়া, যেটা অ্যানোড বিক্রিয়া, সেখান থেকে জারণ অর্ধকোষ গঠন হবে, আর যেটা ক্যাথোড বিক্রিয়া, যেটা তোমার হচ্ছে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, সেখান থেকে ক্যাথোড গঠন হবে। হলো? বাম দিক ডান দিক করে মাঝে উলম্ব রেখা দিয়ে সলবিজ বুঝিয়ে করে নেব। এবার ধরে নাও একটা কথা বলি দিই, যে বলছে গ্যালভানীয় কোষ যেটা গঠন করলাম সেটা ঠিক না ভুল, সেটা কী করে জানবো? এটা করে আমরা ভিডিওটা শেষ করে আরেকটা ভিডিও তোমাদের পাবলিশ করব, আজকেই চেষ্টা করব, হ্যাঁ। গ্যালভানীয়
কোষের, ঠিক আছে, সংকেত সঠিক কি না আজকে না হলে কালকে প্রকাশ করব। হ্যাঁ, দেখি চেষ্টা করব জানার উপায়। গতকাল বলেছিলাম কিন্তু করতে পারলাম না। কি করে বুঝবো? এবার দেখো, এই যে আমরা রাইট মাইনাস লেফট করলাম না, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি পজিটিভ আসে, এই যে এখানে পজিটিভ আসছে না, তাহলে বুঝে নিতে হবে যে সাংকেতিক প্রকাশে নির্ভুল আছে। কিন্তু আমি ধরে নাও কেউ হয়তো ভুল করে এই কপার প্লাস টু কপারকে বাঁ দিকে আর জেড এন প্লাস টুকে বাঁ দিকে লিখেছে, মানে এটাকে জারণ অর্ধকোষ করে দিয়েছে, এটাকে বিজারণ অর্ধকোষ করে দিয়েছে। মানে এবার যদি চেঞ্জ করে দেয়, এটা এদিকে থাকবে, এটাকে এইভাবে নিয়ে এলো, তাই তো? তাহলে মানটা দেখবা, এটা আগে বসবে, এটা পরে বসবে, দেন নেগেটিভ আসবে, সাংকেতিক প্রকাশটা ঋণাত্মক আসবে। তার মানে গ্যালভানিক কোষটা ঠিকঠাকভাবে বসানো, সাংকেতিক প্রকাশটা ঠিকঠাকভাবে বসানো হয়নি। ঋণাত্মক আসা মানেই হচ্ছে যে প্রক্রিয়াটা, কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে না। তখন কি করব? চেঞ্জ করে দেবো। এই মানটা ঋণাত্মক আসলেই চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো এইটাই তোমাকে মনে রাখতে হবে, বুঝতে পেরেছো তো? তো কি নিয়ম? বৃষ্টি আসবে তো, বাজার যেতে হবে, কত কাজ বাকি আছে আমার, প্রচুর কাজ বাকি আছে। এই ধরে নাও E0 সেল ইকুয়াল টু E0R মাইনাস E0L, হলো? তাহলে 1 নম্বর পয়েন্ট, কি? যদি E0 সেল কি বললাম, এটা যদি পজিটিভ আসে, এর মান ধনাত্মক হয়, তাহলে বুঝতে হবে, তাহলে কি বুঝতে হবে? কোষটির, তাহলে বুঝতে হবে কোষটির, ঠিক আছে, সাংকেতিক প্রকাশ কি হয়েছে? নির্ভুল হয়েছে, এটা বুঝতে হবে। তার মানে কোষের মধ্যে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, ওটা লিখলাম না। আর 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যদি ঋণাত্মক হয় তাহলে সাংকেতিক প্রকাশ ত্রুটিপূর্ণ। তো E0 সেল এর মান যদি কি হয়? ঋণাত্মক হয়, তাহলে বুঝতে হবে, কোষটির সাংকেতিক প্রকাশ কি হয়েছে? ত্রুটিপূর্ণ। সাংকেতিক প্রকাশ ত্রুটিপূর্ণ, তাহলে সাংকেতিক প্রকাশ ত্রুটিপূর্ণ, তো কোষটাকে সঠিক করার জন্য কি হতো? দুটো উল্টে দেবো, যেটাকে ডান ধরেছিলাম সেটাকে বাম করে নেবো, যেটা বাম ধরেছিলাম সেটাকে ডান করে নেবো। এই হচ্ছে ব্যাপার। এতটা থাকলো। নেক্সট ভিডিওতে আমরা গ্যালভানিক কোষের তড়িৎচাপ বলের সংগত নাচ সমীকরণ, সেখান থেকে সাম্যধ্রুবক নির্ণয়, তারপর আরেকটা রয়ে গেল, সেটা হচ্ছে তোমার মুক্ত শক্তি পরিবর্তন, এই 3টে পড়াবো, ঠিক আছে? তো তারপর আমরা অঙ্কগুলো করবো। ওকে,